দেড় দশকে অনেক ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দু গণভবন। গণঅভ্যুত্থানের জনতার ক্ষোভে উল্টে যায় স্বৈরাচারের মসনদ। শুল্ক ইস্যুতে ওয়াশিংটন বৈঠকের দ্বিতীয় দিনে ইতিবাচক অগ্রগতি। রপ্তানি খাতে চাপ ঠেকাতে সমঝোতার জোর ব্যবসায়ীদের। বন্যা বৃষ্টিতে ২১ জেলায় ৭২,০০০ হেক্টর ফসলি জমির ব্যাপক ক্ষতি। ফেরিতে শতাধিক গ্রাম তলিয়ে সীমাহীন দুর্ভোগ। এবং বৃষ্টিতে সরবরাহ কমায় বাড়তি সবজির দাম। ৩০০ টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের কেজি। স্বস্তি নেই মাছ মাংসেও। আজকে মালের দাম বেশি, মাল কিনা যান না, গাড়ি নাইছে না সব। কাঁচা মরিচ ৩০০ টাকা করে, তাও ভাবা যান না। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি মশিউর অনিক। গেলতের দশকে সব ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছিল পতিত সরকার প্রধানের বাসভবন হিসেবে পরিচিত গণভবন। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন তদন্ত সংস্থার নথিতে উঠে এসেছে সেই তথ্য। বলা হচ্ছে এই গণভবন থেকেই ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গণভবন থেকেই শেষ মুহূর্তে আন্দোলন দমনে সমন্বিত ব্যাপক হত্যাযজ্ঞের পরিকল্পনা করেন তিনি। আর সবশেষ যখন জনতার ক্ষোভ আর রক্তে উল্টে যায় স্বৈরাচারের মসনদ, তখন এই গণভবন থেকেই শেষমেশ পালাতে বাধ্য হন তিনি। বিস্তারিত আজহার মাহমুদের প্রতিবেদনে। গণভবন হত্যা, নির্যাতন, গুমসহ নানা ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল গেল দেড় দশকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশি বিদেশি সংস্থার তদন্তে উঠে এসেছে এই গণভবনকে কেন্দ্র করে অনেক ঘটনার বর্ণনা। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই 2024 গণভবনের এই সংবাদ সম্মেলন থেকেই কোটা সংস্কার আন্দোলনকারীদের এভাবে কটাক্ষ করেন তৎকালীন প্রধানমন্ত্রী। রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। যার প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অভূতপূর্ব প্রতিবাদ। যদিও শিক্ষার্থীদের এই ফুঁসে ওঠাকে ভালো মতো নেয়নি তৎকালীন আওয়ামী নেতৃত্ব। কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ এই বক্তব্যের যে যেমন হবার কথা ছিল তাই হলো। বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে একযোগে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া আনুষ্ঠানিক অভিযোগপত্রে গণভবনের এই বক্তব্যটিকে হত্যা ও নিপীড়নের উস্কানি হিসেবে দেখানো হয়েছে। বলা হয়েছে, রুয়ান্ডা গণহত্যায় যেভাবে আফ্রিকার জাতিগোষ্ঠী তুৎসিদের তেলাপোকা, জার্মানিতে ইহুদিদের ইঁদুর, বসনিয়ায় মুসলিমদের ক্যান্সার হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেভাবে হাসিনার দেয়া এই বক্তব্য তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ ছাত্র জনতার উপর হত্যা, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য উস্কে দিয়েছিল, যার প্রথম দৃশ্যপট রচিত হয় রংপুরে। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। 17 জুলাই গণভবন থেকে শোকের আবহে শিক্ষার্থীদের এমন নিরাপত্তার কথা বলা হলেও কার্যত তারপর থেকে আরও নির্মম নিপীড়ন চালানো হয় ছাত্র জনতার উপর। ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা, সায়েন্স ল্যাবের মতোই ক্ষোভে উদ্যোত্তাল হয় গোটা দেশ। শহীদের কাতারে নাম লেখায় 200-র বেশি ছাত্র জনতা। একদিকে কারফিউ, অন্যদিকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এমন হত্যাযজ্ঞ চালানোর পর আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক শেষ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখন থেকে দেখা মাত্রই গুলি করা হবে। ছাত্র জনতাকে হত্যার নির্দেশনা দেয়া 14 দলের ওই বৈঠকটি অনুষ্ঠিত হয় গণভবনে। তারিখ 23 জুলাই 2024।
এর পরের দিনগুলোতে শহীদ আবু সাঈদের পরিবারসহ শহীদ পরিবারকে এনে সান্ত্বনা দেয়া সহ নানা নাটক মঞ্চস্থ হয় এই ঐতিহাসিক গণভবনকে কেন্দ্র করে। এত কিছু হয়ে যাবার পর ৩ আগস্টে এই গণভবন থেকে শেখ হাসিনা সেটাই বললেন যার ন্যূনতম সম্ভাবনাও উড়িয়ে দিয়েছিলেন মাত্র ২০ দিন আগে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। যদিও পর্দার অন্তরালে ছিল ভিন্ন কিছু। শেষ মুহূর্তেও সীমাহীন বল প্রয়োগ করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে গণভবনে কি ঘটেছিল তার একটা বর্ণনা উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগপত্রে। এখানে বলা হয় ৪ আগস্ট দুপুরে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দেন, কিন্তু ওই সময় গণভবনে উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত সহ আওয়ামী লীগের নেতৃস্থানীয় কয়েকজন তীব্র বিরোধিতা করলে শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন। প্রসিকিউশনের অভিযোগপত্রে উঠে এসেছে ৪ আগস্ট রাতে গণভবনে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ৩ বাহিনীর প্রধান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক র্যাবের ডিজি হারুনুর রশিদ এবং সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে তার পরের দিন মার্চ ফর ঢাকা কর্মসূচি দমনের বিষয়ে খোলামেলা আলোচনা হয়। এখানে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উঠানো হলে বৈঠকে উপস্থিত নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী ক্ষুব্ধ হয়ে বলেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। শেখ হাসিনা সেনাপ্রধানকে শক্তভাবে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। ট্রাইব্যুনালে আরও উপস্থাপন করা হয়েছে ৫ আগস্ট সকালে শেষবারের মতো শেখ হাসিনা ৩ বাহিনীর প্রধানদের গণভবনে ডেকে আন্দোলন দমনের নির্দেশনা প্রদান করেন এবং তিনি পুলিশের কাজের প্রশংসা করেন, বিপরীতে সেনাবাহিনীর প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এদিকে কারফিউ ভেঙে লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে যাবার পর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেবার পরামর্শ দেন, কিন্তু হাসিনা রেগে গিয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনেই কবর দিয়ে দাও। ঢাকার চারপাশ থেকে যখন গণভবনের খুব কাছাকাছি মিছিলগুলো, তখন এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেছিলেন শেখ রেহানা। পরে সামরিক কর্মকর্তারা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বললে জয়ের কথায় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগ মাথায় নিয়ে ১.৫ দশক পরে গণভবন ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আজহার লিমন, এখন, ঢাকা। অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকে তার বিরুদ্ধে একটি মামলা আছে, এর ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিশেষ করে রেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি আবুল বারাকাত সহ ২৩ জনের নামে মামলা করে দুদক। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারাকাত পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে এনএক্স কোম্পানির প্রায় ২২টি প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত বাংলাদেশ অর্থনীতি সমিতিরও সভাপতি ছিলেন। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন তিনি। শুল্ক নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। দুই দেশের মধ্যে বর্তমান আর ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেই বিষয়ে বৈঠকে যুক্তিতর্ক তুলে ধরে বাংলাদেশ। এদিকে এদিন বাণিজ্য উপদেষ্টার সঙ্গে একান্তে বৈঠক করেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রেয়ার। এছাড়া শুল্ক সহ দুই দেশের বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আন্তরিক পরিবেশে আলোচনা করেন তারা। প্রেস উইং জানিয়েছে, বাণিজ্য ঘাটতি কমাতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ। বাংলাদেশে যেন ন্যায্যতার ভিত্তিতে শুল্ক আরোপ করা হয় সেই বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন এই প্রতিনিধি। শুক্রবার ওয়াশিংটন সময় সকাল ৯টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হবে।
মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের রপ্তানি খাতে চাপ বাড়াবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিকভাবে সমঝোতার ওপর জোর দিচ্ছেন তারা। এদিকে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরাও। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ আরাফাত। বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ ছিল 15%। তবে নতুন করে 35% আরোপে তা দাঁড়িয়েছে 50%। এমন বাস্তবতায় সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে দেশের পোশাক খাত, কেননা যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রধান পণ্য পোশাক। বৃহৎ এই রপ্তানি পণ্যে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ভিয়েতনাম মার্কিন শুল্কহার কমিয়ে এনেছে 20%, যা বাংলাদেশের চেয়ে 15% কম। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানে ভিয়েতনাম। তাই স্বভাবতই প্রশ্ন উঠছে, বড় শুল্ক ব্যবধান নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা কিভাবে টিকে থাকবে। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্কহারে দেশটির বাজারে পোশাকের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমদানি চাহিদা কমে যাওয়ার আশঙ্কা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। বিজিএমইএ নেতারা বলছেন, নতুন শুল্ক নীতি রপ্তানি খাতে চাপ বাড়াবে। এ পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিকভাবে সমঝোতার ওপর জোর দেন তারা। সরকারের থেকে নেগোসিয়েশন করা হচ্ছে, ব্যবসায়ীরা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন না। তো আমি মনে করি ব্যবসায়ী সম্প্রদায়, স্পেশালি বড় স্টেক হোল্ডার যারা বিজিএমই বিকেএমই এটার সাথে থাকা উচিত ছিল। নেগোসিয়েশন করার জন্য আমাদেরকে কিছু ফর্মুলা নিতে হবে যে আমরা ওদেরকে কী কী জিনিস ওদের কাছ থেকে বেশি কিনবো। আমরা আমেরিকার সাথে নেগোসিয়েশনটা করতে হবে আসলে রাজনৈতিক দিক থেকে, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনে কর্মকর্তা যিনি আছেন, ওনার এক্সট্রা মাইলেজ দিতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির আঘাত দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। যারা কিনা খুব একটি পণ্যের উপরে নির্ভরশীল, তারা কিন্তু তাদের পণ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা সক্ষমতা নাও ধরে রাখতে পারে এবং সেক্ষেত্রে তাদের ব্যবসা সংকুচিত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, অন্তত স্বল্প মধ্য মেয়াদে। সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার, যেমন ব্যবসায়ীরা অথবা যারা কিনা রিসার্চার বা যারা এগুলো নিয়ে কাজ করেন, সিভিল সোসাইটি, তাদের প্রতিনিধিরাও সরকারের সঙ্গে থাকেন এবং এন্টুরিয়ার্স হিসেবে তারাও পিছনে সরকারকে টেকনিক্যাল উপদেশ দেন। সেই জায়গাটা কিন্তু আমরা এই ধরনের কোনো এন্টুরিয়ার্স তাদের সাথে দেখছি না সেখানে। প্রতিযোগিতায় পিছিয়ে না থেকে দুই দেশের বাণিজ্য বৈঠকে সমন্বয়ের তাগিদ দেন বিশেষজ্ঞরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। নোয়াখালীতে বৃষ্টি কম থাকায় শহরাঞ্চলে পানি কমলেও গ্রামাঞ্চলে বাড়ছে পানি। আশ্রয়কেন্দ্রগুলোতে যে সকল পরিবার আশ্রয় নিয়েছেন তাদের অভিযোগ, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতাই পাননি তারা। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য আর গোখাদ্যের সংকট। এদিকে ফেনীর 22টি স্থানে বাঁধের ভাঙা অংশ নিয়ে এখনও পানি ঢুকছে শতাধিক গ্রামে। আর এতে পানি বাড়ছে ফেনী সদর, ছাগলনাইয়া, দাউদভূঞা উপজেলাগুলোতে। এখন পর্যন্ত জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 1655 হেক্টর ফসলি জমি। এ নিয়ে বিস্তারিত জানানোর জন্য নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে আমাদের সঙ্গে আছেন নাসিম শুভ এবং ফেনীর ফুলগাজী থেকে যুক্ত আছেন সুলেমান ডালিম। তবে শুরুতেই চলে যাচ্ছি শুভ আপনার কাছে। শুভ, আপনার মাধ্যমে জানতে চাই যে এখনও কি সেই সমস্ত অঞ্চলগুলোতে পানি বাড়ছে কিনা, আর পাশাপাশি যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন তাদেরই বা অভিমত কি, তাদের অভিযোগগুলো আপনার মাধ্যমে জানতে চাই। সেটি হচ্ছে, আমরা আজ সকাল থেকে নোয়াখালী পৌর এলাকার প্রথমে চিত্র দেখিয়েছি। সে সকল এলাকায় কিন্তু পানি কমতে শুরু করেছিল। তারপর পরে আমরা এসেছি নোয়াখালীর কবিরহাটে এসে আমরা বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরেছি। আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে জানিয়েছেন তারা গত 3 থেকে 4 দিন এই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন, যেগুলোতে শিশু, বয়োবৃদ্ধ থেকে শুরু করে পরিবারের সদস্যরা সবাই মিলে আশ্রয় নিয়েছেন। কিন্তু সে সকল আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত প্রশাসনের কেউই পৌঁছায়নি বলে তারা অভিযোগ করেছেন। পৌঁছায়নি তাদের কাছে কোনো ত্রাণ সামগ্রী কিংবা শুকনো খাদ্য, তাদের কাছে পৌঁছায়নি কোনো বিশুদ্ধ পানি কিংবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। সেখানে যে সকল গবাদি পশুগুলো রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে, সেই গবাদি পশুগুলোর জন্য কিন্তু কোনো গোখাদ্য পৌঁছায়নি কিংবা এখন পর্যন্ত প্রশাসনের কেউই তাদের সাথে দেখা করেনি বলে অধিকাংশ আশ্রয় কেন্দ্র থেকে অভিযোগ উঠেছে। আমি কিছুক্ষণ আগে ঘুরে এসেছি নোয়াখালীর কবিরহাটের যে ঘোষবাগ ইউনিয়নের ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে। সেখানে যারা রয়েছেন তারা বলছেন এখন পর্যন্ত প্রশাসনে কেউ তাদের কাছে পৌঁছাননি এবং তারা বলছেন তাদের এখানে যে টয়লেট গুলো রয়েছে সেগুলো আশ্রয় কেন্দ্রে সেগুলো পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ায় সেখানে নারী এবং শিশু যারা রয়েছেন তারা চরম বেগ পেতে হচ্ছে, বিপাকে পড়তে হচ্ছে। তারা বলছেন তারা চান দ্রুত প্রশাসনের পক্ষ থেকে যেন
তাদের সহযোগিতার জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী থেকে শুরু করে যে সকল শিশু খাদ্য, গোখাদ্য এবং বৃদ্ধদের জন্য যে মেডিসিন সামগ্রী সেগুলো যেন পৌঁছানো হয়। তো আমি এই মুহূর্তে কবিরহাট এবং কোম্পানিগঞ্জের যে একেবারে বর্ডার এলাকা, এখানে মানে নোয়াখালীর যেই জলাবদ্ধতার প্রধান যেই কারণ রিক্সাওয়ালার দোকান সংলগ্ন বাঁধ, আমি ঠিক ওই বাঁধের পাশে রয়েছে এবং এই বাঁধকে ঘিরে আসলে যত রহস্য, কারণ নোয়াখালীর কিছু মানুষ বলছে এই বাঁধের কারণে জলাবদ্ধতা, আবার এই বাঁধ এলাকার মানুষ বলছে না এই বাঁধটির কারণে তাদের টিকে আছে এই এলাকাটি। তো আমরা পরবর্তী সংবাদে হয়তো এই বাঁধের পাড় থেকে জানাতে পারবো আসলে নোয়াখালীর জলাবদ্ধতার আরো পরিস্থিতি। এই ছিল আসলে অনেক নোয়াখালী থেকে আমার কাছে এখন অব্দি সব শেষ। এবার আমরা চলে যেতে চাই ফেনীর ফুলগাজীতে, সেখানে আছেন আমাদের সঙ্গে সুলেমান ডালিম। ডালিম, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে এখনো পানি প্রবাহিত হচ্ছে সমানতালে, তো ঠিক এখন পর্যন্ত পানি প্লাবিত করছে কিনা গ্রামগুলোকে এটা জানতে চাই আপনার মাধ্যমে। পাশাপাশি কি পরিমাণ ফসলি জমি নষ্ট হয়েছে এই বন্যায়, তার কোনো সমীক্ষা বা অঙ্ক এখন পর্যন্ত জানা সম্ভব হয়েছে কিনা? আমরা এখন যে স্থানটিতে আছি এটি হচ্ছে ফেনীর ফুলগাজী শ্রীপুর গ্রাম। সকাল থেকে আমরা ফুলগাজীর দরবারপুর, আনন্দপুর, পরশুরাম সড়ক সহ বিভিন্ন জায়গা দেখিয়েছি। আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফুলগাজীর শ্রীপুর গ্রাম। গত 3 দিন আগে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বন্যা কিন্তু এই স্থানের 40 মিটার দূরেই কিন্তু একটি স্থানে ভাঙে এবং ভাঙার ফলশ্রুতিতে কিন্তু এখান থেকে পানি ঢুকে এবং কয়েক গ্রাম প্লাবিত হয়। সব মিলে সোনাগাজীর, ফুলগাজী এবং পরশুরামের যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতি তৈরির নেপথ্যের যে কারণ হচ্ছে যে মৌরিকৌ এবং সিলোনিয়ার যে 122 কিলোমিটার বাঁধ রয়েছে, 122 কিলোমিটার বাঁধের 22টি স্থানে ভেঙেছে এবং এই ভাঙার কারণেই কিন্তু ফেনীর ফুলগাজীর, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা, সোনাগাজী সহ প্রায় 6টি উপজেলায় কিন্তু প্রায় 150 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। যে স্থানটিতে ফুলগাজীতে আছে আমরা আপনাদেরকে দেখাতে চাইবো, এখনও কিন্তু এই স্থানের যে টিউবওয়েলগুলো রয়েছে, এখনও টিউবওয়েলগুলো কিন্তু একদম হাঁটু পরিমাণ পানিতে নিমজ্জিত রয়েছে। একই সাথে টিউবওয়েলের সাথে থেকে শুরু করে মানুষের ঘর বসতি এবং মানুষের রান্না করার ঘর, সবগুলো পরিস্থিতি কিন্তু একদমই বিপর্যয়কর পরিস্থিতিতে কিন্তু রয়েছে। মানুষের যে ঘরে ফেরার যে পরিস্থিতি এখনও কিন্তু ফেনীতে কিন্তু তৈরি হয়নি। ফেনীর ফুলগাজীর অবস্থা কিছুটা উন্নতি হলো। পরশুরামের সলিয়া, মালিপাথর সহ বিভিন্ন এলাকায় আমরা সকালে ঘুরে দেখেছি যে কোথাও এখনও বুক পানি এবং কোথাও এখনও কিন্তু হাঁটু পরিমাণ পানি রয়েছে। বন্যা পরিস্থিতি কিছুটা উত্তরণ হলেও মানুষের যে ভোগান্তি, মানুষের যে জলমগ্ন হয়ে ডুবার যে পরিস্থিতি, সেটি কিন্তু উত্তরণ হয়নি। সকালে আমরা দেখেছি যে সেনাবাহিনী তাদের নৌকো করে পরশুরামের বিভিন্ন অঞ্চলে কিন্তু ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছে এবং বিজিবিও মাঠে কাজ করছে। বাংলাদেশ পুলিশকেও আমরা গতকালকে মাঠে কাজ করতে দেখেছি। কথা বলেছি আমরা ফেনীর যে জেলা প্রশাসক সাইফুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে বন্যা পরিস্থিতির মানুষদেরকে সহায়তা করার জন্য এবং নিরাপদ স্থানে রাখার জন্য তারা কিন্তু 150টির বেশি আশ্রয় কেন্দ্র খুলেছেন এবং সেসব আশ্রয় কেন্দ্রের মধ্যে 50টির বেশি আশ্রয় কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে 8000-এর বেশি মানুষ কিন্তু নিয়ে গেছেন আশ্রয় নেওয়ার জন্য। কথা বলেছি আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড বলেছেন যে বাঁধের যে 122 কিলোমিটার বাঁধের যে 22টি স্থানে ভেঙেছে, সেই ভাঙা বাঁধগুলো কিন্তু এখনই কোনোভাবেই মেরামত করা সম্ভব নয়। যদি বৃষ্টি কমে, রোদ হয় এবং ভারতীয় উজানের যে ঢল, সেই ঢলের পানি যদি কমে, তার ফলশ্রুতিতে কিন্তু তারা কিছুটা কাজ করতে পারবেন বলে আশা ব্যক্ত করছেন। বা বানের পানি কমা ছাড়া কিন্তু তাদের পক্ষে কাজ করা সম্ভব হবে না বলে তারা জানিয়েছেন। অপরদিকে আবহাওয়া অফিস জানিয়েছেন যে গত কয়েকদিনে যে ভারী বর্ষণ, সেই বর্ষণ কিছুটা কমেছে। আজকে সকাল পর্যন্ত যে 188 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টির কমার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ফেনীর শ্রীপুর থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির খবরের সর্বশেষ। নোয়াখালীতে বন্যা শঙ্কা আর ফেনীতে বন্যা পরিস্থিতির সবশেষ খোঁজখবর রাখছিলেন যথাক্রমে নাসিম শুভ ও সুলেমান ডালিম। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এদিকে বন্যা ও বৃষ্টিতে দেশের 21 জেলায় 72,076 হেক্টর জমির ফসলি জমি তলিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ দেশের মোট 21 জেলায় বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ধানের বীজতলা, পাট, শাকসবজি সহ ফসলের জমি পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে টানা বৃষ্টিতে প্রভাব পড়েছে বাজারে, আর এতে করে সেখানে যে সমস্ত বিক্রি হওয়া চাল এবং মুরগি তার বিভিন্ন জায়গায় বিভিন্ন দামের তারতম্য দেখা যাচ্ছে। সে বিষয়ে সবশেষ জানানোর জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন কারণ বাজার থেকে সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, আপনার কাছে জানতে চাই যে ছুটির দিনে চালের বাজার কেমন দেখতে পাচ্ছেন? অনেক আমরা তো জানি যে কয়েকদিনের টানা বৃষ্টিতে যা মানুষের সাধারণ জীবনযাপন যেমন ব্যাহত হয়েছে, তেমনি কিন্তু মানুষ ঠিকমতো বাজারঘাটও করতে পারেনি। ভেবেছিল যে আজকে যেহেতু রৌদ্রোজ্জ্বল একটু সকাল, এই সকালে হয়তো ঠিকঠাক মতো বাজার করবেন, কিন্তু বাজারে এসে বেশিরভাগ ক্রেতাই কিন্তু অভিযোগ করছেন যে চালের অনেক দাম। সেই সাথে আমরা তো এর আগে লাইভে সবজির দাম এবং বিভিন্ন দাম দেখিয়েছি, তবে চালের বিষয়টা যারা বলছেন যে বিক্রেতা যারা আছে তারা বলছে মিল মালিকদের কারণে কিন্তু দাম বেড়েছে। আমি যদি বস্তা প্রতি বলি তাহলে প্রতি বস্তা প্রতি কিন্তু চালের দাম বেড়েছে 250 থেকে 300, কোনোটা আবার মান এবং প্রকারভেদে কিন্তু বেড়েছে, 400 টাকাও বস্তা প্রতি বেড়েছে। কেজি প্রতি যদি হিসাব করি তাহলে যে নাজিরশাহ চাল আছে সেটা কিন্তু 4 থেকে 5 টাকা বেড়েছে, মিনিকেট বেড়েছে 2 থেকে 3 টাকা, এবং যে সাধারণত চালের মধ্যেও কিন্তু অনেক মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত উচ্চবিত্ত কিন্তু ভেদাভেদ করা হয়, অনেকে অনেক ধরনের চাল কেনে। সেই জায়গায় যদি আমি একটু বলি পারি চাল, পাকিজা এবং আরও কিছু গুটি চাল রয়েছে, সেই চালগুলো কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, কখনো কখনো সেটা 80 টাকাতেও হয়ে যাচ্ছে। তবে বাজারে স্বস্তি নেই বললেই চলে, একেবারে কিছু ক্রেতা আছে অনেক অভিযোগ করছেন। বিক্রেতারা কিন্তু বারবার বলছেন বৃষ্টির কারণেই চালের দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে। বাজারে কিন্তু ব্রয়লার মুরগির দামও আমরা দেখতে পেয়েছি যে সেটাও কিন্তু অনেক বেড়েছে, 10 থেকে 20 টাকা করে বেড়েছে। কিছু কিছু ক্রেতারা এসে ফিরে যাচ্ছেন, তারা কিনছেন না। এছাড়া বিক্রেতা যারা আছেন তারা মনে করছেন যে বেশ দেরি হয়নি, কুরবানির ঈদ শেষ হয়েছে, এখনো হয়তো মানুষের বাসায় কিছু মাংস রয়ে গেছে, যার কারণে হচ্ছে যে এখনো মাংসের বাজারে তেমন একটা প্রভাব পড়েনি। মাছের চাহিদাটা খুবই বেশি, মাছের দামটা বিক্রি হচ্ছে চড়া দামে। অনেক রাজধানীর কারণ বাজার থেকে চাল নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী মাহফুজা বৃষ্টি যুক্ত ছিলেন রাজধানীর কারণ বাজার থেকে, জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির সবশেষ। এদিকে সপ্তাহের ব্যবধানে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে কমেছে ইলিশের দাম, কেজিতে দাম কমেছে 300 থেকে 400 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, ইলিশের সরবরাহ বেড়েছে কিনা? দাম কমে গেছে প্রায় 300 থেকে 400 টাকা জানতে পারলাম, আর ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের দরদাম কেমন দেখতে পাচ্ছেন? আসলে আমি আছি চাঁদপুর বড় স্টেশন মাঝখানে। গেল কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু যে নদী রয়েছে সেই সমস্ত নদীতে কিন্তু পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে, এবং যার ফলশ্রুতিতে কিন্তু গেল সপ্তাহের তুলনায় আজকের বাজারে কিন্তু মাছের যে সরবরাহ তা কিন্তু বেশ বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এবং আসলে আজকে ছুটির দিন হওয়াতে কিন্তু ক্রেতাদেরও বেশ লক্ষণীয় দেখা যাচ্ছে, এবং গেল সপ্তাহের তুলনায় কিন্তু যার প্রভাবে মাছের দাম কিন্তু কেজিতে 300 থেকে 400 টাকা পর্যন্ত কিন্তু কমেছে। আসলে এই যে মাছের দাম কমার পরেও কিন্তু এখন যেই দামে মাছ বিক্রি করা হচ্ছে তাও কিন্তু যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এখনো কিন্তু মাছের দাম অনেক বেশি। তারা মনে করছেন আসলে আজকের বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 2500 টাকা ধরে, তাছাড়া 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 2200 থেকে 2250 টাকা ধরে, এবং ছোট সাইজের অর্থাৎ জাটকার চেয়ে কিছুটা বড় সেই সাইজের মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে 1200 থেকে 1250 টাকা ধরে, যা কিন্তু গেল সপ্তাহে কিন্তু 1 কেজি ওজনের ইলিশ বিক্রি করা হয়েছিল 3000 থেকে 3050 টাকা ধরে। আসলে এই যে চাঁদপুরের এই ঘাট, এটা কিন্তু মূলত ইলিশের জন্য কিন্তু বিখ্যাত, এবং সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য যে নদীর মাছ রয়েছে তা কিন্তু এই ঘাটে কিন্তু তুলনামূলক কম আসে। তাছাড়া যদি আমি আসলে আজকে এসে দেখতে পেয়েছি যে বড় সাইজের কিছু পাঙ্গাস উঠেছে, তাও কিন্তু 1200 থেকে 1250 টাকা ধরে বিক্রি করা হয়। তাছাড়া যে চিংড়ি মাছ উঠে থাকে বাজারে, বিভিন্ন আকারের কিন্তু চিংড়ি মাছ বাজারে দেখতে পাওয়া গিয়েছে, এবং তা কিন্তু 1000 থেকে 1200 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করা হচ্ছে। তো আসলে চাঁদপুরের এই যে মাছঘাট, এখানে কিন্তু আসলে তাজা ইলিশ কেনার জন্য যারা চাঁদপুর রয়েছে তার চাঁদপুরের আশেপাশের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে ঢাকা থেকে কিন্তু অনেক ক্রেতা কিন্তু এসে থাকেন, যেহেতু লঞ্চ যোগাযোগের একটা সুবিধা রয়েছে। তো সেই কারণে কিন্তু আসলে আজকে ছুটির দিনের কারণে কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা কিন্তু বেশ তাদের লক্ষণীয় রয়েছে, এবং আমি কথা বলেছিলাম যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে, এবং তারা বলছেন যে আসলে এখন যেহেতু বর্ষার মৌসুম শুরু হয়েছে, এবং যদি নিয়মিত যদি বৃষ্টিপাত হয় এবং প্রকৃতি
যদি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু আগামী সপ্তাহে কিন্তু মাছের দাম আরো কমবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন। আসলে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারাও বলছেন যে মাছের দাম যাতে স্বাভাবিক দামে যাতে রাখা যায়, সেই জন্য যাতে নিয়মিত মনিটরিং করা হয়। তো সবকিছু মিলিয়ে অনেক এই ছিল আমাদের 4 থেকে সবশেষ। সরবরাহ ভালো থাকায় মাছের দাম কমেছে চাঁদপুরের, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন চাঁদপুর থেকে সহকর্মী তালহা জুবায়ের। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিজয়নগরের রামপুর পর্যন্ত অন্তত 25 কিলোমিটার এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। গেল মধ্যরাত থেকে তৈরি হওয়া যানজটে ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা সিলেট মহাসড়কের সরাইল বিশ্ব রোড মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, আপনার মাধ্যমে জানতে চাই যে সারা দেশে তো বৃষ্টি চলছে চলমান, তার মধ্যে যানজট, এর কারণ কি আর পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? অনেক একদম গত 3 দিনের বৃষ্টির ফলে এই ঢাকা সিলেট মহাসড়কে যে যানজটের কারণে ভোগান্তি কিন্তু আরো অংশে বেড়েছে। বিশেষ করে দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে এই মহাসড়কের বিভিন্ন অংশের যেই ছোট বড় যে গর্তগুলো তৈরি হয়েছিল সেসব গর্ত এখন পানিতে এখন টইটুম্বুর করছে এবং যার ফলে এখন এই মহাসড়কে কিন্তু ভোগান্তি আরো বেড়ে যাচ্ছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকাল মধ্যরাত থেকে অর্থাৎ রাত 2টা থেকে আশুগঞ্জ ফুল চত্বর থেকে একেবারে সরাইল বিশ্ব মোড় হয়ে সেটি বিজয়নগর রামপুর পর্যন্ত এই যানজটটি ছড়িয়েছে এবং এই মহাসড়কের এই অন্তত এই 25 কিলোমিটার অংশ পাড়ি দিতে কিন্তু যানবাহনগুলোর সময় লাগছে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। তাতে করে আসলে এই যে যানবাহনের যেসব যাত্রীরা আছেন তাদের কিন্তু একটি অসহনীয় দুর্ভোগ কিন্তু তাদের পোহাতে হচ্ছে। অনেক আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এটির আসলে নিরসনে কি ব্যবস্থা নিচ্ছে, আমরা আসলে এখানকার সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম এবং হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ যেটি বলছে যে আসলে এই মহাসড়কের যে চলমান যে উন্নয়ন প্রকল্প চলছে অর্থাৎ আশুগঞ্জ থেকে এই বিশ্ব রোড মোড় পর্যন্ত যে 4 লেন প্রকল্পের আওতায় যেটি পড়েছে এটির কারণে দীর্ঘদিন ধরে এখানে তারা সংস্কার চালাতে পারেনি সড়ক বিভাগ এবং এটি না করার ফলে আসলে এখানে এই যে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া এই বিশ্ব রোড মোড় থেকে আবার যে সিলেট পর্যন্ত যে 6 লেন মহাসড়কের কাজ চলছে সেই প্রকল্পের কাজেও কিন্তু ধীর গতিতে চলছে এবং মূলত এসব কারণে আসলে এখানে যানজটগুলো এখন তীব্র হচ্ছে। এছাড়া যে বৃষ্টির কারণে যেই যানজটের যে আসলে মাত্রা সেটি আরো অনেকাংশে বেড়ে গেছে। তবে হাইওয়ে পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন খাটিয়াতা থানা, তিনি যেটি বলছেন যে এই যানজটের অন্যতম একটি কারণ হচ্ছে যে এই মহাসড়কের উল্টো পথে যে গাড়িগুলো চলাচল করে এগুলোর কারণে আসলে কিন্তু যানজটটি আসলে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছেন। অর্থাৎ এখন পর্যন্ত দুপুর প্রায় 12:30 বেজে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু এই যে যানজট সেটি কিন্তু আসলে থামছে না। অর্থাৎ এই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে অনেক একেবারে ধীর গতিতে চলছে এবং এর ফলে এই যে আশুগঞ্জ গুলচত্বর থেকে এই বিশ্ব মোড় পর্যন্ত আসতে কিন্তু যানবাহনগুলোর 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত সময় লাগছে। আমরা অনেক যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে অনেকে এমনও আছেন যারা আসলে গতকাল রাত 2টা নাগাদ তারা আসলে গাড়িতে উঠেছেন, তারা এখনো পর্যন্ত কিন্তু এই বিশ্ব মোড়ের একদম শেষ পর্যায়ে এসে কিন্তু তারা পৌঁছাতে পারেনি। মূলত এই যে দুর্ভোগ তাদের আসলে যে অসহনীয় যে দুর্ভোগ, তার এসব দুর্ভোগের কারণে কিন্তু তারা সড়ক কর্তৃপক্ষ এবং হাইওয়ে পুলিশকেও তারা আসলে দায়ী করছে। তারা বলছে যে সড়ক কর্তৃপক্ষ দীর্ঘদিন উদাসীনতার কারণে তারা কিন্তু এই যে সংস্কার কাজ না করার ফলে এই যে একটি যে খানাখন্দ যেটি সৃষ্টি হচ্ছে সেটির ফলে কিন্তু এখানে তীব্র অর্থাৎ প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে এবং অনেক আপনাকে জানিয়ে রাখি গত 3 দিন ধরে আসলে এই যানজটটি চলছে এবং সবচেয়ে বেশি পরিমাণ দুর্ভোগ পাওয়াতেও এই সরাইল বিশ্ব মোড় এবং আশুগঞ্জ গুলচত্বর এই দুই জায়গাটিতে আসলে তাদের পাড়ি দিতে অর্থাৎ যানবাহনগুলোকে পাড়ি দিতে দীর্ঘ সময় লাগছে এবং এখানে আসলে যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু একেবারে অসহনীয় পর্যায়ে রয়েছে। তবে হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ বলছে যে বিশেষ করে খাটিয়াতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান বলছেন যে আসলে তাদের তাদের যে জনবল আছে সেই জনবল দিয়ে আসলে তারা যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এছাড়া বিজয়নগর থানা পুলিশ এবং আশুগঞ্জ থানা পুলিশ আসলে এই যানজটটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তারা বলছেন যে আসলে এই যানজট কিন্তু আসলে যদি এই সড়কের যে সংস্কার কাজ সেটি যদি আসলে দ্রুত গতিতে শেষ না করা হয় সেটি কিন্তু যানজট আসলে প্রতিনিয়ত কিন্তু এটি লাগবে এবং মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চলতেই থাকবে। তবে এই আশুগঞ্জ আখাউড়া 4 লেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ বলেছেন যে তারা ইতিমধ্যে চেষ্টা করছে, যেহেতু আসলে নানা জটিলতায় প্রকল্পের কাজটি আসলে যেহেতু বিলম্বিত হচ্ছে সেক্ষেত্রে তারা চেষ্টা করছেন যে অন্তত পক্ষে এই কাজটি যেন তারা সংস্কার কাজ যেন তারা দ্রুত শেষ করতে পারেন। অনেক আমার কাছে এই ছিল সরাইল বিশ্ব মোড় থেকে এখানকার যানজটের সার্বিক চিত্র। ঢাকা সিলেট মহাসড়কের সৃষ্ট তীব্র যানজটের ব্যাপারে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। আপনারা দেখছেন এখন ঢাকা।
দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হারের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে আছে বরিশাল। এই বোর্ডে পাশের হার 56.38%। এর মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করেছেন ইংরেজি আর গণিতে। পাশাপাশি জিপিএ 5 পাওয়ার সংখ্যাও নেমেছে অর্ধেকে। গ্রামের শিক্ষক সংকট সহ নানা কারণে এই ফল বিপর্যয় বলছেন শিক্ষার্থী আর অভিভাবকরা। তবে বোর্ড কর্তৃপক্ষের দাবি এবার মূল্যায়ন হয়েছে যথাযথ। বিস্তারিত জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে 2024 সালে পাশের হার ছিল 89.13%। 2023 সালে যা ছিল 90.18%। অথচ এবার এসএসসির ফল প্রকাশের পর হতাশ এই বোর্ডের প্রায় অর্ধেক শিক্ষার্থী। এবার বোর্ডের পাশের হার 56.38%, যা দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম। বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় অন্যান্য বোর্ডের চেয়ে কখনো এগিয়ে আবার কখনো কাছাকাছি ছিল বরিশাল শিক্ষা বোর্ড। তবে এবার গেল 10 বছরের মধ্যে সবচেয়ে হতাশাজনক ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। গণিতে আসলে আমাদের এমসিকিউ, তারপর হচ্ছে গিয়ে সিকিউটা অনেক হার্ড করেছে। বাংলা ফার্স্ট পেপারে কোশ্চেন পেপারেও এমসিকিউটা অনেক হার্ড হয়েছিল। কোচিংমুখী শিক্ষা ব্যবস্থা এইটা হচ্ছে যে মানে বিগত কয়েক বছর ধরে এই ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। তো এইটা থেকে একটু আমার মনে হয় উন্নত করলে আমরা আরো ভালো রেজাল্ট আশা করি করতে পারবো। কোয়ালিটি অনুযায়ী সেরকম আপনারা খাতা দেখবেন, আমরা সেভাবেই খাতা দেখেছি। অকৃতকার্যদের বেশিরভাগই আটকেছেন ইংরেজি ও গণিতে। শিক্ষা বোর্ডের ইংরেজি বিভাগের প্রধান পরীক্ষকের মতে পিএসসি ও জেএসসি পরীক্ষায় অংশ না নেয়া ও নানা কারণে পাঠ বঞ্চিত হওয়ার প্রভাব পড়েছে ফলাফলে। ইংরেজি সাবজেক্টটায় যেমন চরাঞ্চলের খাতা আমরা পেয়েছি, সেখানে দেখা যায় 50টা খাতার প্যাকেট থাকে, 50টাই ফেল আসছে, এরকমও হয়েছে। এদের পিএসসি পরীক্ষা এরা দিতে পারে নাই, এরা জেএসসি পরীক্ষা দেয়নি। 2টা পাবলিক পরীক্ষা ফেস না করার কারণে হঠাৎ করে তারা এসএসসি পরীক্ষা দেওয়ার কারণে তার রেজাল্টে ধস পড়েছে। গ্রাম অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ বিষয়ভিত্তিক শিক্ষক না থাকার কারণে আর অভিভাবকবৃন্দ সচেতন না থাকার কারণে তাদের শিক্ষার্থী ঝরে পড়ে যাচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তবে বোর্ড কর্মকর্তাদের দাবি, এবারের পরীক্ষায় ভিজিলেন্স টিমের কড়াকড়ি, খাতা মূল্যায়ন সহ শিক্ষা বোর্ডের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে। সরকারের নির্দেশনা ছিল যে আমরা সঠিক মূল্যায়নটা চাই, যে ছাত্রছাত্রীদের অবস্থানটা কোথায়, লেখাপড়ার মানটা কোথায়। দেখা যায় আপনারা জানছেন বিভিন্ন সময় যে জিপিএ 5 পায় হাজার হাজার, কিন্তু ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করে। এবং বিশেষ করে ম্যাথ বা ইংলিশ এই দুইটাই গ্রাম অঞ্চল থেকে বেশি খারাপ হওয়ার কারণে আমার পার্সেন্টেজ এরকম কমে গেছে। বরিশাল শিক্ষা বোর্ডে এবছর জিপিএ 5 পেয়েছে 3114 জন। গেল বছর যা ছিল 6145 জন। তবে এবছরও এগিয়ে মেয়েরা। ছাত্রদের 48.45% বিপরীতে 63.38% ছাত্রী কৃতকার্য হয়েছে। এছাড়া বোর্ডের 16টি স্কুলের কোনো শিক্ষার্থী পাশ করেনি। ফিরদৌস সোহাগ, এখন, বরিশাল। যশোরের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কথা বলছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আবার একটা পট পরিবর্তনের সাজানো নির্বাচনের দিকে আমরা যাই, তখন আপনাদের কি অবস্থা হয়? এবং সেটার একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে, সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে, এই সবাইকে জঙ্গি মামলা তখন দেওয়া হবে। সেজন্য এটার বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে। আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে এই সংস্কার এবং বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে, অনেকে বলে আমরা নাকি নির্বাচন চাই, আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে। বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এখন আমাদের এটাকে একটা প্যাকেজ আকারে দেখতে হবে, এটাকে আলাদা দেখা যাবে না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে, একসাথে দিতে হবে। আপনার ওই যে নির্বাচন চাই সংস্কার লাগবে না, সংস্কার চাই নির্বাচন লাগবে না, এটা হইতে দেওয়া যাবে না। আমাদের সবগুলাই লাগবে, আমাদের সবগুলাই লাগবে। আমরা এই অভ্যুত্থানের এই সরকারের ইউনূসের কিছু অ্যাসাইনমেন্ট আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু অ্যাসাইনমেন্ট আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের শুধুমাত্র অ্যাসাইনমেন্ট না নির্বাচন দেওয়া, অনেকগুলো অ্যাসাইনমেন্টের একটা কাজ হচ্ছে কি নির্বাচন দেওয়া, অনেকগুলো কাজ, এর মধ্যে একটা নির্বাচন দেওয়া। সে যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যত আছে আপনার
এই যে অর্জন আছে এই অর্জনগুলো মলিন হয়ে যাবে, উনি আবার ইতিহাসের কাঠগড়ায় ওনাকে দাঁড়াইতে হবে। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের প্যাকেজ আকারে সবগুলো দিতে হবে, প্যাকেজ। এটা আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না। আমরা নির্বাচন বিরোধী? আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলাই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই ওইটা চাই না, ওইটা চাই সেটা চাই না, আমার সবগুলা চাই। সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই, নির্বাচন কমিশন। এবং আপনারা যদি দেখবেন এখন নির্বাচন কমিশন, আমরা হুদা কমিশনকে দেখছি, আমরা রকিব কমিশনকে দেখছি। হুদা এখন আমরা দেখলাম যে কৃতকর্মের জন্য মানুষ জুতার গলা মালাই দিয়ে ওনাকে কি করছে, ওনাকে এখন হচ্ছে জেলে পাঠিয়েছে। আমরা এই কমিশনের একটা কাজ দেখলাম, অবাক করেছেন, মিটিং এর আগে কি সিদ্ধান্ত হয় না মিটিং করে সিদ্ধান্ত হয়? আমরা দেখলাম একটা সিদ্ধান্ত নিয়ে এটা আগে জানাইছে, জানানোর পরে তারা হচ্ছে মিটিং করছে। যশোরের শহীদ পরিবারের সঙ্গে আলাপ শেষে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ, সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এখন ঢাকায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন ঢাকা। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গেল একদিনে পাকিস্তানের 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও নর্থ ক্যারোলিনায় প্রবল বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। টানা বর্ষণে বিপর্যস্ত পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। এছাড়াও তলিয়ে গেছে নগরীর প্রধান রাস্তাঘাট, মার্কেট সহ ঘরবাড়ি, ব্যাহত যান চলাচল। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে একদিনে শহরটিতে 150 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই বর্ষা মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় 26 জুন থেকে 45 শিশু সহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে 90 জন। এদিকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ওয়েস্টবার্থে প্রথম বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। নর্থ ক্যারোলিনায় কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট আর ঘরবাড়ি। গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুত পরিকল্পনা ও যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও একদিনে 82 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। হাসপাতালের সামনে পুষ্টি সহায়তা নিতে এসে 8 শিশুসহ প্রাণ হারিয়েছে অন্তত 16 জন। এমন অবস্থায়ও যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে হামাস ও ইসরায়েল। এই ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। গাজার মধ্যাঞ্চলের আল আকসা শহীদ হাসপাতালের সামনের দৃশ্য এটি, যেখানে নারী ও শিশুসহ হতাহতরা পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। হাসপাতালের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা পুষ্টিহীনতায় ভোগা ফিলিস্তিনি শিশুদের উপর হামলা চালায় ইসরায়েলিরা। এতে 8 শিশু ও 2 নারীসহ প্রাণ হারান বেশ কয়েকজন। এদিকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। 1 সপ্তাহের ব্যবধানে শহরটির শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় তারা। জীবন বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। حلونا يا عالم احنا ايش عملنا؟ احنا مالناش ذنب في اللي صار، احنا بدناش حرب، احنا بدنا نعيش بسلام। এদিকে তীব্র খাদ্য ও জ্বালানি সংকটে বিপর্যস্ত গাজায় 130 দিন পর প্রথমবারের মতো জ্বালানি সরবরাহ করতে সক্ষম হয়েছে জাতিসংঘ। হাসপাতালগুলোকে সচল রাখতে গেল একদিনে প্রায় 75,000 লিটার জ্বালানি সরবরাহ করেছে সংস্থাটি, যদিও তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য বলে জানান সংস্থার মুখপাত্র। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আশার আলো জাগিয়েছে হামাস ও ইসরায়েল। চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে দুই পক্ষ। হামাসের শর্ত অনুযায়ী গাজা উপত্যকা থেকে আংশিক সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে ইসরায়েল। উভয় পক্ষই প্রস্তাবিত নতুন চুক্তির বিষয়ে ইতিবাচক। ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা জানান, 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে একটি ঘোষণা আসতে পারে। এই ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুদ্ধবিরতির চুক্তির খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে সব পক্ষ। I think we're closer, and I think perhaps we're closer than we've been in quite a while, and we're hopeful. But we also recognize there are still some challenges in the way, and one of the fundamental challenges is Hamas's unwillingness to disarm, which would end this conflict immediately. এদিকে গাজায় আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
এডেন উপসাগর, লোহিত ও আরব সাগরে চলাচল করা ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত সব ধরনের জাহাজে হামলা অব্যাহত রাখবে তারা। তবে এত আলোচনার মধ্যেও এক মুহূর্তের জন্য হামলা বন্ধ রাখেনি ইসরায়েলি বাহিনী। প্রায় 2 বছরের যুদ্ধে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার 90% ঘরবাড়ি ও অবকাঠামো। তীব্র খাদ্য, জ্বালানি ও স্বাস্থ্যসেবা সংকটে পড়েছে ফিলিস্তিনিরা। আর এরই সাথে শেষ করছি এখন ঢাকা। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 1.5 দশকে অনেক ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দু গণভবন। গণঅভ্যুত্থানে জনতার ক্ষোভে উল্টে যায় স্বৈরাচারের মসনদ। শুল্ক ইস্যুতে ওয়াশিংটন বৈঠকের দ্বিতীয় দিনে ইতিবাচক অগ্রগতি। রপ্তানি খাতে চাপ ঠেকাতে সমঝোতার জোর ব্যবসায়ীদের। বন্যা বৃষ্টিতে 21 জেলায় 72,000 হেক্টর ফসলি জমির ব্যাপক ক্ষতি। ফেরিতে শতাধিক গ্রাম তলিয়ে সীমাহীন দুর্ভোগ। এবং বৃষ্টিতে সরবরাহ কমায় বাড়তি সবজির দাম। 300 থেকে ছাড়িয়েছে কাঁচামরিচের কেজি। স্বস্তি নেই মাছ মাংসেও। আজকে মালের দাম বেশি, মাল কিনা যান না, গাড়ি নাইছে না সব। কাঁচামরিচ 300 টাকা করে, তাও ভাবা যান না। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।